ডার্লিং উঠে যান, আমাকে কনভিন্স করে লাভ নেই। আমি এখন রোমান্টিক মুডে নেই, সিরিয়াস মুডে আছি। আপনার সাথে কথা বলাই বেকার। উঠে যা, পরীক্ষা শেষে আমি নিতে আসবো। যেহেতু পরীক্ষা শেষ, আজকে আমরা বাইরে খাবো, ঠিক আছে? ঠিক ভুল সবটাই আপনি বিচার করেন, আমি আর কি বলবো বলেন। রুমু রাগ দেখে উঠে যায়, তাতে উজ্জ্বল হাসে। আজকে রুমুর পরীক্ষাটা আগে আগে শেষ হয়েছে। মেয়েটা কাগজে জমা দিয়ে কলেজের বারান্দায় ঘোরাঘুরি করছে। মাঠে যাওয়ার ইচ্ছা থাকলেও একা মাঠে যাওয়া তার জন্য নিষিদ্ধ, আর এই নিষেধাজ্ঞা জারি করেছে উজ্জ্বল। হঠাৎ দপ্তরে এসে রুমুর খোঁজ করলেন। যেহেতু রুমু ক্লাসের আশেপাশে ছিল, তাই সুরাইয়া দেখিয়ে দিল রুমুকে। দপ্তরে রুমুকে দেখে বললেন, তোমার গার্জিয়ান এসেছে, আমার সাথে আসো। আমার গার্জিয়ান কে? আসলে দেখতে পাবে। রুমু দপ্তরে পেছন পেছন যায়। ভেবেছিল উজ্জ্বল এসেছে, তবে এত তাড়াতাড়ি তো আসার কথা নয়। অফিস কক্ষের সামনে এসে রুমু দেখা পেল তার ভাবির। অনিকাকে দেখে মেয়েটা চমকে যায়। মুখ ফুটে কিছু বলার আগে অনিকার অশ্রুসিক্ত চাহনি দেখে কলিজাটা মোচড় দেয়। ভাবি কি হয়েছে? আম্মা আর নেই রুমু। নেই মানে? আম্মার অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ। আব্বা বলল তোকে নিয়ে যেতে, যে কোনো সময় অঘটন হয়ে যাবে, তুই আমার সাথে চল। এসব কি বলছো? আমার কিছু হবে না। তুই চল রুমু, আব্বা বলল তোকে নিয়ে যেতে। কিন্তু উজ্জ্বলকে ছাড়া আমি যাব না। উজ্জ্বল আর কিছুক্ষণ পরেই আসবে। এখন উজ্জ্বল তোর সব আমি জানি, কিন্তু তুই তোর মাকে শেষ দেখা দেখবি না? যত যাই হয়ে যাক, মা তো মাই। রুমু কান্না পেয়ে যায়। নিজেকে না দমাতে পেরে মেয়েটাও কেঁদে ফেলে। অবশেষে উজ্জ্বলের নিষেধাজ্ঞা ভেঙে দিয়ে রুমু আনিকার সাথে বেরিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর কলেজে এসে উপস্থিত হয় উজ্জ্বল। সুরাইয়ার কাছে জানতে পারে রুমু বেরিয়ে গেছে, দপ্তরে নাকি তাকে খুঁজছে। উজ্জ্বল দপ্তরের কাছে যোগাযোগ করে জানতে পারে তার ভাবি এসে তাকে নিয়ে গেছে। রুমুর মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কলিজাটা মোচড় দেয় উজ্জ্বলের। রুমুকে নিয়ে যাওয়াটা মানেই উজ্জ্বল জানে একটা মিথ্যা নাটক সাজিয়ে রুমুকে উজ্জ্বলের আড়ালে নিয়ে গেল। উজ্জ্বল বাইক স্টার্ট দেয়। কয়েক মিনিটে পৌঁছে যায় রুমুদের বাড়ি। উজ্জ্বল কোনো কিছু তোয়াক্কা না করে রুমুকে জোরে জোরে ডাকতে থাকে। উজ্জ্বলের ডাকাডাকিতে উপস্থিত হয় আনিকা এবং রাবেয়া। তাদের উপস্থিতি পেয়ে উজ্জ্বল রাগান্বিত স্বরে বলে, আমার বউকে মিথ্যা বলে নিয়ে গেলেন, ঝামেলা করতে চাই না, আমার বউকে ফিরিয়ে দিন। রাবেয়া তেতে উঠলেন, কে তোর বউ? জানেন না? আপনার একমাত্র মেয়েকে এখানে এনে হাজির করুন, আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব কে আমার বউ। এদিকে উজ্জ্বলের চোখ রাঙিয়ে তাকিয়ে আছে রাবেয়ার পানে। তাদের সম্পর্ক এখন বদলেছে। একটা সময় ছিল চাচি আর এখন শাশুড়ি। উভয় দিক বিবেচনা করলে তিনি সম্মানীয় ব্যক্তি, কিন্তু এই মুহূর্তে রাবেয়াকে সম্মান করার মন মানসিকতা নেই উজ্জ্বলের। অতিরিক্ত রাগে থর থর করে কাঁপছে সে। এই মহিলার চালবাজিতে আজ এত কিছু ঘটছে। আপনাকে সম্মান করার মুড চলে গেছে শাশুড়ি। তুই কথা না বাড়িয়ে এখান থেকে যা। যাব, এখানে থাকার জন্য আসিনি। রুমু কোথায় বলুন, আমি চলে যাচ্ছি। আমার মেয়েকে তুই ভাগিয়ে নিয়েছিলি, আমার মেয়ে কোথায় সেটা তুই জানিস? এসব কাঁচা নাটক বন্ধ করুন। জল বেশি দূর গড়ানোর আগে ভালো ভালো সবটা সমাধান করুন। সমাধান? কিসের সমাধান? তোকে এই বাড়ির জামাই হিসেবে কোনোদিনও মানব না। আপনি মানেন আর না মানেন তাতে আমার কি আসে যায়? আমি আমার বউকে চাই, আমি সেই সমাধান চাইছি। রাবেয়া উজ্জ্বলের সাথে তর্কে পারে না। বাড়িতে পুরুষ কেউ নেই। রাশেদ বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আনিকা থমথমে চোখে মুখে তাকিয়ে আছে উজ্জ্বলের পানে। মেয়েটা যে ভয় পাচ্ছে, ঘাবড়ে আছে, তা তার চোখে মুখে স্পষ্ট। উজ্জ্বল সূক্ষ্ম চোখে তাকায় আনিকার পানে। ভাবি, আপনি কলেজে গিয়েছিলেন, মিথ্যা বলে রুমুকে এনেছেন। এসব কি বলো উজ্জ্বল, এমন কিছুই আমি করিনি। মিথ্যা কেন বলছেন ভাবি? আপনার কি একটুও লজ্জা লাগছে না? উজ্জ্বল, অযথা ঝামেলা করবেন না, আমি এমন কিছুই করিনি। অন্তত আপনাকে ভালো জানতাম, এখন দেখি অমানুষদের সাথে চলে আপনিও অমানুষে পরিণত হয়েছেন। আনিকা দ্বিতীয়বার কিছু বলার সাহসই করে না। উজ্জ্বল বুঝতে পারছে বাড়িতে রাশেদ নেই। রাশেদ থাকলে নিশ্চয়ই বেরিয়ে এসে ঝামেলা করত। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়লো আর সময় অপচয় না করে অতি দ্রুত প্রবেশ করলো ঘরে। উজ্জ্বলের কর্মকাণ্ডে রাবেয়া আনিকা দুজনেই অবাক। রাবেয়া উজ্জ্বলের পেছন পেছন ছুটছিলেন। তার চিৎকার চেঁচামেচিতে কোনো কিছুই পরোয়া করলো না। উজ্জ্বল সারা ঘরের আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজল, অথচ রুমুকে কোথাও পাওয়া গেল না। উজ্জ্বলের রাগ বাড়লেও ছেলেটা রাগ সামলাতে না পেরে রান্নাঘরে থাকা সকল বাসন মেঝেতে আছড়ে ফেলল। ভাবি, 3 ঘন্টা সময় দিলাম, এর মাঝে সত্যিটা প্রকাশ করো। যদি আমার কথার হেরফের হয় তবে এই বাড়িতে আগুন জ্বলবে, আগুন। উজ্জ্বল বেরিয়ে পড়ল। রাবেয়া পেছন থেকে উজ্জ্বলকে একের পর এক গাল মন্দ করলেন। তাতে অবশ্য উজ্জ্বলের কিছু যায় আসে না।
সৈয়দ শামসুল ভাতের লোকমা মুখে তুলে চোখ ঘোরালেন। উজ্জ্বলের কোনো কথাই ওনার কানে ঢুকছে না নাকি ঢুকাতে চাইছেন না তা বেশ ভালো করে বুঝে উজ্জ্বল। বাবার এতটা পাশার মনোভাব উজ্জ্বলকে ব্যথিত করে। আব্বা, আমার সাথে থানায় চলেন, আপনি গেলে ব্যাপারটা জোরালো হবে। কাঁচা কাজে থানায় যাব, তাও আমি? আব্বা, এমন করবেন না, আপনার ছেলের বিপদ আপনি বুঝতে পারছেন না? আমি বেশ ভালো করে বুঝতে পারছি তোর বিপদ নয়, বরং বিপদ পালিয়ে গেছে। বিপদ পালিয়ে গেছে মানে? যার বিপদ সে নিয়ে গেছে, তুই এসবে আর নিজেকে জড়াবি না। আব্বা, আপনি এসব কি বলছেন? বুঝতে পারিস না? একদমই না। তোর চাচাদের সাথে আমাদের একবার খুনাখুনির পর্যায়ে চলে গিয়েছিল, মনে আছে? আব্বা, এসবের সাথে চাচার সম্পর্ক ছিল না, সেটা তুমি ভালো করেই জানো। এসব করেছে রাশেদ আর চাচি আম্মা। সে যেই করুক, হয়েছে তো। শোন, আমি তোকে বলছি, রুমুকে তারা নিয়ে গেছে, ভালো হয়েছে, তোর মাথা থেকে আপদ বিদায় হয়েছে। আব্বা, আপদ মানে? রুমু আমার স্ত্রী, আপনি এইভাবে বলতে পারেন না। আমি তোর ভালোর জন্য বলছি, তা কি তুই বুঝতে পারছিস না? কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝার বয়স আমার হয়েছে। না হয়নি, অহেতুক ঝামেলা করবি না। রুমুকে ডিভোর্স দে, এসব ঝামেলা আমি আর সহ্য করতে পারবো না। আমার খোঁজ তুই রাখিস, প্রেশার সবসময় হাই থাকে, রাতে ঘুমাতে পারি না। এসব কার জন্য হচ্ছে? তোর চিন্তাই হচ্ছে। ডিভোর্স কে দেবে? আমি? এতই সহজ? আমি বলছি, আমি সৈয়দ শামসুল বলে রাখলাম। এই মেয়ে ফিরে আসবে, তবে তোর সংসার করতে না, সংসার ভাঙতে আসবে। রুমু নিজেই তোকে ডিভোর্স দেবে। আমি দেব না, প্রয়োজনে ওর হাত পা ভেঙে সংসার চালিয়ে যাব। আমি বলছি, আমি সৈয়দ উজ্জ্বল আনিস বলছি। আচ্ছা, রুমু কখনোই ডিভোর্স দেবে না। ছেলেটা মনের জোর নিয়ে কথাটা বলল, তবে তার কথা তাচ্ছিল্য হাসলেন সৈয়দ শামসুল। ঠিক আছে, যা হওয়ার হবেই। তুমি অন্তত আমার সাথে থানায় চলো। পারবো না। কিন্তু কেন? তোর ব্যাপার তুই বুঝবি। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। নিজেকে প্রচন্ড অসহায় লাগলো তার। বিপদে কেউ পাশে না থাকলেও বিপদটাকে হাজার গুণ বেশি ভারী মনে হয়। উজ্জ্বলের এখন তাই মনে হচ্ছে। ঠিক আছে, থানায় আমি যাব, তোমার ভাইয়ের নামেও মামলাটা কিন্তু দিব। যা ইচ্ছা কর, তবে মাথায় রাখিস, যদি রুমু বিগড়ে যায় আর সে তোকে পাল্টা কিডন্যাপের মামলায় ফাঁসিয়ে দেয়, তখন কি করবি? রুমে এমন কিছুই করবে না। করতেও পারে। নারী নির্যাতন সাথে কিডন্যাপের মামলা কতটা ভয়াবহ হবে তোর ধারণার বাইরে। যেহেতু রুমুকে তার পরিবার নিয়ে গেছে, নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু হবে না। এখন স্থির হও, পরিস্থিতি স্বাভাবিক হলে যা করার করবি। আশ্চর্য, আমি বসে থাকবো? আব্বা, আপনার কথা শুনে আমার নিজেকে বেকুব ছাড়া কিছুই মনে হচ্ছে না। যা করার আমিই করব। উজ্জ্বল উঠে দাঁড়ালো। নার্গিস এতক্ষণে শঙ্কিত মুখে তাকিয়েছিলেন। ভয় হচ্ছিল বাবা ছেলে আবার না অতিরিক্ত ঝগড়া লিপ্ত হয়ে। তবে উজ্জ্বল এবং সৈয়দ শামসুল কেউ অতিরিক্ত পর্যায়ে গেল না। এখন শুধু একটাই ভয়, উজ্জ্বল যদি থানা পুলিশ করে তবে তার নিজের ফেসে যাওয়ার আশঙ্কা বেশি। তাছাড়া রাশেদ ওত পেতে আছে উজ্জ্বলকে মারবে বলে। সব মিলিয়ে নিজের ছেলের জীবনটা নিরাপদ চান তিনি। উজ্জ্বল যখন বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো, তখনই তাকে আঁকড়ে ধরেন নার্গিস। বাপ, তুই থানা পুলিশ করিস না, আমার একমাত্র ছেলে তুই, আমাদের কথা একটা বার চিন্তা কর। আম্মা, আমার বইয়ের খোঁজ নেই, আমি চুপচাপ হাত পা করে নিয়ে বসে থাকবো? আমি তো বলিনি তোর বন্ধু বান্ধবীদের নিয়ে খোঁজ নে, কিন্তু তুই থানা পুলিশ যাবি না। গেলে কি হবে? তুই নিজেই বিপদে পড়বি। আমাকে কথা দে, আল্লাহর ওয়াস্তে তুই কথা দে এইসব করবি না। নার্গিস ডুকরে কেঁদে উঠলেন। উজ্জ্বল দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তবে শেষ দেখে ছাড়বো আমি। সৈয়দ শামসুল আবারও হাসলেন। আজ মনে হয় তিনি উজ্জ্বলকে অবজ্ঞা শেষ করবেন। শোন, এমনটা যে হবে তুইও জানতি। কি জানতি না? নিজ দায়িত্বে যখন বিয়ে করেছিস, তখন ঝড়ঝাপটা সবটাই তোকে সামলাতে হবে। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, বেরিয়ে যায় ঘর ছেড়ে। সময় গড়িয়ে সন্ধ্যা হলো। রুমুর খোঁজ উজ্জ্বল এখনো পায়নি। উজ্জ্বলের শেষ ভরসা ছিল রুমুদের বাড়ির কাজের লোক রহিমা। অথচ তিনি জানান 1 সপ্তাহ আগে রাশেদ তাকে আসতে মানা করে দিয়েছে। তাদের নাকি আর কাজের লোকের প্রয়োজন নেই। রুমুর বাবা ব্যবসায়িক কাজে ঢাকায় গেছেন। সব মিলে উজ্জ্বলের পক্ষে নিয়ে লড়াই করার মতো কেউ নেই, কেউ রইল না। উজ্জ্বলের সকল বুদ্ধি যখন নিষ্প্রাণ, তখন সে তার দলবল নিয়ে হাজির হলো রুমুদের বাড়ির রাশেদ যেন এমনটাই চাইছিল। উজ্জ্বলের আগমনে সে তীক্ষ্ণ হাসলো। আরে উজ্জ্বল, আয় 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 আয়। এই শালা, তোর দুলাভাই হই, দুলাভাই ডাক। কি শালা বুঝিস না? দুলাভাই হই তোর। তোকে মামা ডাক শোনানোর দায়িত্ব নিয়েছি, অথচ তুই আমার ঘরে আগুন দিচ্ছিস।
উজ্জ্বল, দুলা ভাই শালা। বলছি উজ্জ্বল, তোর মাথার কি সমস্যা আছে? না, আমার তো মনে হচ্ছে তোর মাথার সমস্যা আছে। আমার মাথায় সমস্যা থাকলেও তোর আগাগোড়া পুরোতেই সমস্যা। আমি তোর বউয়ের বড়, আমি তোকে দুলাভাই ডাকবো, তুই আমাকে শালা ডাকবি? এইটুকু রেসপেক্ট তো কর। উজ্জ্বল যেন মজা পেল মুহূর্তে এক ঝলক হেসে থেমে গেল। তুই বয়সে বড়, তবে বিচার বুদ্ধিতে না। তুই যদি বড় হতি তাহলে এসব ঝামেলার সমাধান চাইতি, অন্যদের উস্কে দিতি না। উজ্জ্বল, মুখ সামলে কথা বল। ভদ্রতা শেখাইনি আমি তোকে। আমাকে কেউ ভদ্রতা শেখায়নি, আর তোকে শিখিয়েও ভদ্র বানাতে পারিনি। পার্থক্যটা বুঝেছিস? তুই বের হ, তুই বের হ আমার বাড়ি থেকে। বউ দিয়ে দে, চলে যাব। কে বউ? কে তোর বউ? নাটক করছিস কেন? আমি নাটক করছি না। এদিকে উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ে। এসব ঝগড়া ঝামেলা তার মানা যাচ্ছে না। রাশেদ যে ভাঙবে তবু মচকাবে না তা বেশ ভালো করেই জানা আছে। রাশেদ, তোর কাছে রিকোয়েস্ট করছি, ঝামেলা না বাড়িয়ে কমাতে চেষ্টা কর। আমি ঝামেলা করেছি নাকি তুই করেছিস? কে বলেছে আমার বোনকে বিয়ে করতে? তুই ভালো করেই জানিস তোদের সাথে আমাদের কোনো সখ্যতা নেই, তাহলে বিয়ে করলি কেন আমার বোনকে? এমন ছ্যাঁৎ করছিস কেন? তোর বোন রাজি ছিল বলেই বিয়েটা করেছি, এমনি এমনি তো করিনি। উজ্জ্বল, তোকে পুলিশে দিতে মন চায় তো দে, মানা করেছি। শুধু আব্বার কারণে এসব দাঁত খিচে আছি, না হলে থানায় তোকে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিতাম। শালা কুত্তার বাচ্চা কোথাকার। খবরদার, মা বাবা তুলে গালি দিবি না। হাজার হাজার বার দিব কুত্তার বাচ্চা। উজ্জ্বল চমৎকার হাসলো, এগিয়ে এলো রাশেদের মুখোমুখি। ঝামেলা বাড়াতে না চাইলে আমার বউকে ফিরিয়ে দে। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? আমার বোনের দায়িত্ব তুই নিয়েছিলিস, যে এখন যখন আমার বোন নিখোঁজ হয়ে গেল তখন আমাদের দিকে এখন তুলবি? ব্যাপারটা এমনও তো হতে পারে যে তোর হাত থেকে বাঁচতে সে পালিয়েছে। মানে আমি এটা বোঝাতে চাইছি যে তোর মতো একটা অসভ্য কুত্তার বাচ্চার সাথে সংসার করবে না বলে হয়তো আমার বোন এখান থেকে পালিয়ে গেছে। উজ্জ্বল মুহূর্তে রেগে গেল। কাল বিলম্ব না করে খুবলে ধরলো রাশেদের শার্টের কলার। রাশেদ যেন আরও সুযোগ পেল, উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে দিল মেঝেতে। উজ্জ্বলের বন্ধুরা এগিয়ে আসতে উজ্জ্বল হাত ইশারা থামতে বলে। শার্টের কলার ঠিক করে রাশেদের উজ্জ্বলের এক পাশে বসে বলে, রুমু কোথায় আছে আমি জানি না, যেখানেই আছে রুমু ভালো নেই, বুঝলি? তোর কাছে দুটো অপশান আমি দিলাম, হয় তুই রুমুকে ডিভোর্স দিবি, কাবিনের সব টাকা শোধ করবি। মরে গেলেও ছাড়বো না, ছাড়তে বিয়ে করিনি। পুরো কথাটা শোন, আমার পুরো কথাটা শোন। যদি ডিভোর্স না দিস তাহলে তোর বাপ মা আমার মায়ের এবং আমার পা ধরে মাপ চাইবে এই এলাকার সবার সামনে। উজ্জ্বল গাল ভর্তি থুতু ছুড়ে দিল রাশেদের মুখে। অপমানে থমথমে হয়ে গেল রাশেদের মুখ। আমার বাবা মা মাফ চাইবে, তাও কিনা তোর মতো অসভ্য বর্বরের কাছ থেকে? এই কথা শোনার আগে তোর জিহ্বাটা পুড়িয়ে দেওয়া উচিত ছিল। তাছাড়া তোরা কোন ফেরেস্তা যে আমার বাবা মা তোদের মতো দুইটা অমানুষের কাছে মাফ চাইবে? আমার বউকে আমি খুঁজে নেব, যদি না পাই তোর বউ সামনে রাখিস। বলা তো যায় না, হঠাৎ দেখা গেল আমার বউয়ের মতো তোর বউও মিসিং। নিস্তব্ধ কক্ষে হাত পা গুটিয়ে বসে আছে উজ্জ্বল। মাথা ভর্তি দুশ্চিন্তা থেকে থেকে হাত পা কেমন অসাড় হয়ে আসছে। বিছানার এক কোণে তাকে উজ্জ্বলের চোখ ভিজে ওঠে। নিজের অনুভূতির কাছে নিজেরই নিয়ন্ত্রণ নেই। কন্ট্রোললেস উজ্জ্বলের যখন হাসতে মন চায় হেসে ফেলে, কাঁদতে মন চাইলে কেঁদে ফেলে, যখন রাগ ওঠে তখন লন্ডভন্ড সবকিছু। রুমোর বালিশটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে অস্থির উজ্জ্বল। চাচা জানের নাম্বারের বেশ কয়েকবার ফোন করেছে, অথচ নাম্বারটা বন্ধ। এছাড়া কোন নাম্বার উজ্জ্বলের কাছে নেই। সময়টা বড্ড স্রোতের বিপরীতে যাচ্ছে। একবার যদি সৈয়দ শামসুল সাহায্যের হাত বাড়াতো, উজ্জ্বল একটা না একটা রাস্তা ঠিকই খুঁজে পেত। নিদ্রাহীন উজ্জ্বলের সারাটা রাত কাটে, দিনের আলো ফুটতে উজ্জ্বল আবার ব্যস্ত হয়ে যায় রুমুকে খুঁজতে। হিমিলার বাড়িতে গিয়েও উজ্জ্বল তল্লাশি চালায়, তবে রুমুর খোঁজ নেই। আশ্চর্য, মেয়েটা কি নিরুদ্দেশ হয়ে গেল? উজ্জ্বলের অসময়ে সময়টা কেটে গেল আরও 2 দিন। আজ 3 দিন হলো রুমুর খোঁজ পেল না। উজ্জ্বল রাশেদের পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছে।
সৈয়দ ইসমাইল ব্যবসায়িক কাজে সেরে বাড়ি ফিরেছে। আজ তপ্ত গরমে জনজীবন অস্থির। অনেকা লেবুর শরবত এনে গ্লাসটা রাখলো টেবিলে। কি রে মা, কেমন আছিস? ভালো আব্বা, আপনি ভালো আছেন? কাজ সব ঠিকঠাকভাবে সেরেছেন? সব ভালোই শেষ হয়েছে। আমি গোসলে যাব, তুই লুঙ্গি গামছা নিয়ে বাথরুমে রেখে আয়। শ্বশুরের ভীষণ ভক্ত আনিকা। এত বছর মেয়েটা অন্তত বুঝে ফেলেছে এর সংসারে যদি কোনো মানুষ থেকে থাকে তবে তিনি হলেন সৈয়দ শামসুল। বাকি দুজন তো অমানুষের কাতারে পড়ে। রুমুর কথা ভাবতেও তার গায়ে কাটা তোলে। নিজের সংসারে বাঁচাতে রুমুকে ঠেলে দিল অন্ধকার জগৎটায়, অথচ এমন ননদ কজন পায়। রুমুর মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই, তর্ক বিতর্ক নেই। মেয়েটা আনিকাকে নিজের বড় বোনের মতোই ভালোবাসে। গত কয়েকদিনে অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে আনিকা। আর এসব মানা যায় না, উজ্জ্বলের সব কথা জানানো উচিত। কিন্তু আনিকার কাছে তো কোনো ফোন নেই, বাইরে বের হওয়ার সুযোগ নেই। সব মিলে অপরাধ বোধের পাল্লাটা ক্রমশ ভার হচ্ছে। আনিকা যখন শ্বশুরের কক্ষে প্রবেশ করলো তখনই তার হাত চেপে ধরল রাবেয়া। দ্রুত দরজা ভিড়িয়ে কড়া গলায় বলেন, খবরদার, তোমার শ্বশুরের কাছে কিচ্ছু প্রকাশ করবে না, কিচ্ছু বলবে না, তাকে বুঝতেও দেবে না এসবে তুমি জড়িত। আমি কিছু বলবো না আম্মা, কিন্তু কি কিন্তু? রুমুকে কাল দুপুরে খাবার দিয়েছেন আর তো। চুপ কর, এত দরদ দেখাতে হবে না, আমার মেয়ে আমি বুঝে নেব। খুব তো গায়ের জোর দেখিয়েছিলে, এখন গায়ের জোর বের হবে। এক ধমকে আনিকা চুপসে যায়। মেয়েটা কোনো মতে লুঙ্গি গামছা নিয়ে বেরিয়ে পড়ে। সময় গড়ায়। উজ্জ্বল অপেক্ষায় থাকে সৈয়দ ইসমাইলের। তিনি যে বাড়ি ফিরেছেন তাও উজ্জ্বলে জানা নেই। নিদ্রাহীন, অনিয়মিত খাবার খাওয়া, দুশ্চিন্তা সব মিলে ছেলেটার জীবনটা অন্ধকারে গোলক ধাঁধায় ডুবে গেছে। রুমুদের আত্মীয় স্বজনদের উজ্জ্বলের চেনা আছে, কিন্তু রুমুর খোঁজ কেউ দিতে পারল না। উজ্জ্বলের জেদ জন্মে গেল আনিকার ওপর। শুধু একবার আনিকাকে একা পাওয়া যাক, তারপর হাড়ে হাড়ে সব বের করবে। রাশেদ রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে এলেন। ইদানিং হাতে থেকে বাতের ব্যথাটা বড্ড বেশি জ্বালাতন করছে। এর মাঝরাতে জ্বর, সব মিলিয়ে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। তাই বাধ্য হয়ে আজ ডাক্তারের শরণাপন্ন হতেই হলো। যাওয়ার আগে অবশ্য আনিকাকে হুমকি থামকি দিতে ভুলেনি। সৈয়দ ইসমাইল তখন ঘুমে বিভোর। সন্ধ্যার পর তপ্ত আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে ছমছম বৃষ্টি নেমেছে আকাশের। বিদ্যুৎ চমকানো দেখে শিউরে উঠছে আনিকার দেহ। আকাশ গর্জনে ভূমি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। আনিকার মনে প্রশ্ন জাগে, রুমু নিশ্চয়ই একা ভয় পাচ্ছে। আনিকার দু চোখ ছলছল করে, দরজার চাবিটাও তার কাছে নেই। যদি থাকতো অন্তত কিছু একটা করা তো যেত। অন্যায় প্রতিবাদ করার সাহস আনিকার কখনো হয়নি। রাশেদের ভালোবাসায় সর্বদা বুধ সে, কিন্তু আজ যেন নিজের বিবেক তাকে প্রশ্ন তুলছে। রুমুর বিশ্বাসে আঘাত দেওয়া কি ঠিক হয়েছে? শরীরে চামড়া জ্বলন ধরছে। কি করবে না করবে সব মিলে মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গেল আনিকা। আচমকাই হু হু করে কেঁদে উঠে সে। মেয়েটা জানালায় কপাল থেকে অঝরে কাঁদছিল। ভেবেছিল বৃষ্টির শব্দে রুমের বাইরে নিশ্চয়ই তার কান্নার শব্দ যাবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে সৈয়দ ইসমাইলের কানে ঠিকই কান্নার শব্দ গেল। তিনি ছুটে এসে আনিকার কক্ষে প্রবেশ করলেন। কিরে মা, ভয় পাচ্ছিস? কাঁদিস না, এদিকে আয়, জানালা বন্ধ কর। আমি একটা অন্যায় করেছি আব্বা। কি অন্যায়? আমি কান্নার দাপটে রাহাজারি করতে থাকলো আনিকা। নিজেকে সামলে হেঁচকি তুলে বলে, আব্বা, রাশেদের কথায় রুমুকে মিথ্যা বলে এই বাড়িতে এনেছি। আপনার ছেলে আর আম্মা মিলে মেয়েটাকে অনেক মেরেছে, মেরে বেঁধে রেখে দিয়েছে ছাদের চিলিকোঠার ঘরটায়। 4 দিন হয়ে গেল, দিনে একবেলা খেতে দেয়, গতকাল খেতে দেয়নি। আব্বা, মেয়েটা খুব কষ্টে আছে। আমি আমার সংসার বাঁচাতে অন্যায় করেছি আব্বা, আমাকে আপনি শাস্তি দিন। উজ্জ্বল বাবা, নিচে আয়। এদিকে মায়ের ডাকে ঘাড় ঘুরে তাকালো উজ্জ্বল। হাত ইশারায় নার্গিসকে যেতে বলে চুপচাপ দাঁড়িয়ে রইল ছাদে। একের পর এক বজ্রপাত আজ ভূমি কাঁপিয়ে তুলছে। বিজলির চমকে আকাশ ফেটে চৌচির। আধারে কোলে যখনই বিজলি আলো ছড়িয়ে পড়ে, বাচ্চা বৃদ্ধ সবারই বুক কেঁপে ওঠে। অথচ উজ্জ্বল এসবকে পরোয়া করল না। ছেলেটা ঠায় দাঁড়িয়ে রইল নিগুড় চুপচাপ। ভিজে একাকার অবস্থা, চুল চুইয়ে পানি ঝরছে। রুমু কোথায়? যেখানেই হোক পালিয়ে আসার চেষ্টা করত, অন্তত একবার ফোন করত। অথচ রুমু নিরুদ্দেশ, কোনো খোঁজ নেই। উজ্জ্বল আর মনকে বোঝাতে পারে না। রুমু যে তাকে ঠকালো সবাই এটাই মেনে নিল, অথচ উজ্জ্বল কখনোই তা মানবে না। উজ্জ্বলের কান্না পায়, কেঁদেও ফেলে। দমকা হাওয়া আর বৃষ্টির দাপটে তার কান্না দেখা গেল না। অপরদিকে বজ্রপাত এবং ঝমঝম বৃষ্টির শব্দ শোনা গেল না তার। হাউমাউ কান্নার আওয়াজ।
না চাইতেও কেন মনে হচ্ছে রুমু তাকে ঠকালো। উজ্জ্বল সারা ছাদ পায়চারি করলো। বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। বৃষ্টি কমার নেই, উল্টা বাড়ছে। আকাশটাও আজ ক্রমশ ধমক দিচ্ছে। ছোটবেলায় সে বজ্রের শব্দে ভয়ে মায়ের কোলে আড়াল হতো, তখন তার মানুষ হারানোর ভয় ছিল না, কিন্তু এখন তার মানুষ হারানোর ভয় হয়েছে। সে ভয়ের কাছে বজ্রের শব্দ কিছুই না। রুমুদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। সারা পাড়ায় বিদ্যুৎ চলে গেছে অনেকক্ষণ আগেই। সারাটা পাড়া অন্ধকার ভুতুরে। রুমুদের জানালায় আলোয় একটুখানি আলোর দেখা মিলছে। এটা রুমুর ভাইয়ের রুম। ছাদে তাকিয়ে উজ্জ্বলের যন্ত্রণা বাড়ে। সে আম গাছে ডাল বেয়ে কতবার যে রুমুদের ছাদে গিয়ে তার সাথে দেখা করেছে তার হিসেব নেই। পুরনো স্মৃতির ডায়েরিটা খুলে উজ্জ্বলের ইচ্ছে জাগলো আবার সে ছাদে যেতে। তবে বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে আছে। গাছের ডাল একবার পা পিছলে পড়লে কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। উজ্জ্বল এত সব সতর্ক বার্তা গায়ে মাখল না। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে গাছ বেয়ে চলে গেল রুমুদের ছাদে। প্রবল বৃষ্টি, সেই সাথে বাতাসের দাপট কমার নাম নেই। উজ্জ্বল ছাদে লেপ্টে বসলো। কিছুটা সময় কাটানোর পর তীব্র জোরে বজ্রপাত হতে দ্রুত গিয়ে চিলেকোঠার ঘরের সামনে দাঁড়ায়। এই বাচ্চাটা নিশ্চয়ই আশেপাশে পড়েছে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে মৃত্তিকা। ভয় না পাওয়া উজ্জ্বল এবার একটু হলেও ভয় পেয়েছে। উজ্জ্বল চিলেকোঠার দরজার পানে তাকায়। রুমুকে সারা বাড়ি খুঁজলো, চিলেকোঠার ঘরটায় খোঁচা হয়নি। দু চোখের দৃষ্টি ঝলকে উঠে উজ্জ্বলের। হৃদস্পন্দনের গতি ক্রমাগত বাড়তে থাকে। এক মুহূর্ত দেরি না করে চিলেকোঠার দরজায় পরপর বেশ কয়েকবার পদাঘাত করল। দরজার কবজায় ছোট্ট একটা তালা ছিল, সেই তালাটাকে ভাঙল। ইটের সাহায্যে বেশ কয়েকবার চেষ্টায় উজ্জ্বল সফল হলো, তবে দরজা খুলে কিছু দেখতে পেল না। নিবিড় অন্ধকারে ভ্যাপসা গন্ধ। এবারেও হতাশার শ্বাস ছাড়ল সে। আচমকা বিজলি চমকালো। বিজলির আলো প্রবেশ করলো চিলেকোঠার ঘরে। সে আলোতে উজ্জ্বল এক পলক দেখলো হাত পা বাঁধা একটা মেয়েকে। বুকটা ধক করে উঠল, তার শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল। সনসন বাতাসে গায়ে কাটা দিল মুহূর্ত। উজ্জ্বল এগিয়ে গেল অন্ধকারে, টেনে ধরল মেয়েটাকে। উজ্জ্বলের শীতল হাতের ছোঁয়ায় মেয়েটার দেহ ছটফট করে ওঠে। দ্রুত হাতে মেয়েটার মুখ থেকে টেপ টেনে ছিঁড়ে খুলতে শুরু করে। পুনরায় বিজলিতে উজ্জ্বল দেখতে পেল রুমুর মুখ। এক পলকে উজ্জ্বলের বুকটা খাঁ খাঁ করে উঠল। ছেলেটা কাতর কণ্ঠে শুধায়, আমার রুমু? অনেক চেষ্টার পর রুমুর মুখ থেকে টেপ খুলতে সক্ষম হলো। ঠোঁট থেকে ঘাড় পেঁচিয়ে টেপ লাগানো হয়েছিল বলে টেপ খোলার সময় রুমু বেশ ব্যথা পায়। মেয়েটা ক্ষণে ক্ষণে ব্যথায় গো গো শব্দ তুলে। হাত পা সম্পূর্ণ টেপের সাহায্যে বাঁধা। নিঃসন্দেহ বলা যায় কোনো পাষাণ লোকের কাজ ছাড়া আদৌ কারো পক্ষে এমন কাজ সম্ভব নয়। উজ্জ্বল হাতের টেপগুলো টেনে খুলতে গিয়ে হাঁপিয়ে ওঠে। এত এত টেপ এলোমেলোভাবে বাঁধা, তার উপর প্রতিটা টেপ রুমুর চামড়ার সাথে লেগে থাকায় পশমে টান লাগলেই ব্যথা লাগছে। রাশেদের মার খেয়ে মেয়েটার সারা দেহের অধিকাংশ ছিলে গেছে, তাই ব্যথা আরও বেশি লাগছে। উজ্জ্বল পাগলের ন্যায় বিলাপ করছে। ধমকি থামকি গালাগালাল যা আসছে তাই বলছে। উজ্জ্বলকে বাধা দিয়ে রুমু হ্যাঁচর প্যাচর অবস্থায় ভাঙা গলায় বলে, ব্যথা। রুমু একটু ধৈর্য ধর, একটু। রুমু কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়, অর্থাৎ সে পারবে না। উজ্জ্বল টেপ ছেড়ে রুমুর গালে হাত রাখে। তীব্র ব্যথায় কুকড়ে যায় সে। তোকে নিয়ে যাব আমি। উজ্জ্বল রুমুকে হাত পা বাঁধা অবস্থায় কোলে তুলে নেয়। বৃষ্টির তেজ তখনও কমেনি। বাতাস, বৃষ্টি, বজ্র সব মিলিয়ে পরিস্থিতি ভীতিপ্রদ। ছাদের দরজাটা বন্ধ। উজ্জ্বল পড়ল ব্যাপক দুশ্চিন্তায়। রুমুকে নিয়ে তো গাছ বেয়ে নামা যাবে না। কি করবে সে? মেজাজটা এমনিতেই খিচেছিল, তার উপর বাধা পেয়ে রাগে গর্জে উঠল উজ্জ্বল। রুমুকে পাঁজা কোলে রেখে একের পর এক পদাঘাত করলো লোহার দরজাটাতে। রুমু উজ্জ্বলের রাগ খুব কিছুই পরখ করলো না। সে শুধু উজ্জ্বলের বুকে নিজের আগলে থাকা অস্তিত্ব অনুভব করলো। এজন্য পরম শান্তি শান্তি শান্তি, এই তো আমার শান্তি স্থান। সৈয়দ ইসমাইল ব্যাখ্যা হারা হয়ে বসে আছেন। তার পাশে দাঁড়িয়ে আজ কাঁদছে আনিকা। রাশেদের কতটা দুঃসাহস হলে এবার বাইরে ছাড়িয়ে ঘরের মানুষের উপর আঘাত করে। এত বড় ষড়যন্ত্র করার দুঃসাহস করার ইন্ধন নিশ্চয় রাবিয়া দিয়েছে। ইসমাইল উঠে দাঁড়ালেন। আনিকাকে ধমক দিয়ে বলেন, রুমুর বিয়ের ব্যাপারটা আমি জানতাম আর আমি তাদের পক্ষে ছিলাম। উজ্জ্বলকে রুমুর পাশে পেয়ে কতটা নিশ্চিন্ত হয়েছি তোর ধারণার বাইরে। আমি তোকে আমার আরেক মেয়ে ভেবেছি আর তুই আমার মেয়েটার সংসার ভাঙতে উঠে পড়ে লাগলি। আনিকা কান্নায় ভেঙে পড়ল। দ্রুত ইসমাইলের পা জড়িয়ে বসলো। আব্বা, আমি নিজের সংসার বাঁচাতে। আনিকা থেমে গেল। ছাদে ঘরের দরজা থেকে ধুমধাম শব্দ হচ্ছে। শব্দটা কমার পরিবর্তে ক্রমশ বাড়তে থাকলো। দরজাটা যেন এখনই ভেঙে যাবে। সৈয়দ ইসমাইল টর্চ লাইট নিয়ে ছুটে গেলেন ছাদে। তার পেছন পেছন গেল আনিকা।
প্রথমে তিনি দরজা খোলার সাহস করলেন না, কিন্তু উজ্জ্বলের আওয়াজ পেয়ে দরজা খুলতে চমকে যান যখন দেখলেন ভেজা জবুথবু উজ্জ্বল তার কোলে রুমো। উজ্জ্বল, এত রাতে তুমি ছাদে? চাচা যান কবে আসলেন? আজ রুমুকে কোথায় পেলে? মেয়েটার কি হয়েছে? আমার রুমু ঠিক আছে তো? আপনি আমার বিপদে পাশে ছিলেন না চাচা, পাশে ছিলেন না। আমার কাছের আপন কেউ আমার বিপদের পাশে ছিল না, কেউ না। অভিযোগের সুরে কথাটি বলে প্রস্থান করলো উজ্জ্বল। যাওয়ার আগে আনিকার দিকে তাকালো ঘৃণা ভরা দৃষ্টিতে। নিজ বাড়িতে ফিরে উজ্জ্বল কারোর সাথে কোনো কথাই বলল না। রুমুর করুণ পরিস্থিতি দেখে নার্গিস কান্না আটকাতে পারলেন না। মেয়েটার সারা শরীর ছোপ ছোপ রক্তের জমাট বাঁধা দাগ। মাঝরাতে যে তার যার রুমে উজ্জ্বল বারান্দায় দাঁড়িয়ে শুনেছিল রাশেদের চিৎকার চেঁচামেচি, সেই সাথে থেমে থেমে রাবের গলার আওয়াজও পাওয়া যাচ্ছে। বৃষ্টির দাপট তখন কমে এসেছে, সেই সাথে বাতাসের তীব্রতা। এখন শুধু ঝির ঝির বৃষ্টি পড়ছে। উজ্জ্বলের কানে এলো রুমুর কান্নার আওয়াজ। ছেলেটা ছুটে নিজ কক্ষে ফিরল। রুমু, কি হয়েছে? কাঁদছিস কেন? আপনি কোথায়? এই তো। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। রুমিকে 3টা কাঁথা দেয়া হয়েছে, অথচ মেয়েটা থেকে থেকে বলছে ঠান্ডা লাগছে। উজ্জ্বল এগিয়ে এলো, বুকের সাথে জড়িয়ে ধরল রুমুকে। এবার ঠিক আছে? আপনি যাবেন না, ভয় লাগে আমার। ঘুমা। না না, চোখ বন্ধ করলেই ভয় লাগে। অন্ধকার দেখি, সবটা অন্ধকার। কিন্তু আলো তোর চোখে সয় না। অন্ধকারেও তো ভয় লাগে। উজ্জ্বল চুপ রইল। এতদিন একা অন্ধকার রুমে বন্ধে থাকায় রুমুর চোখে আলো লাগলে অস্বস্তি লাগে, অপরদিকে অন্ধকারে সে ভয় পাচ্ছে। এই মুহূর্তে উজ্জ্বল কি করবে ভেবে পায় না ছেলেটা। উজ্জ্বল রুমুর চুলে বিলিয়ে কেটে দেয়। তৎক্ষণাৎ চাপা আর্তনাদ করলো রুমু। উজ্জ্বল ঘাবড়ে যায়। কিরে, কি হয়েছে? ব্যথা ব্যথা। চুলেও ব্যথা? চুল টেনে মেরেছিল। উজ্জ্বল চোখ বন্ধ করে নেয়। রাশেদকে জ্যান্ত গিলে খেলে শান্তি পেত। উজ্জ্বল, আমি কি সত্যি আমার মায়ের মেয়ে? এমন কেন মনে হলো? পরিস্থিতি অনেক কিছুই মনে করাতে বাধ্য করে। পাকা পাকা কথা না বলে ঘুমা। ঘুমাবো না, অনেক ঘুমিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। আগামী দিনগুলো কেমন যাবে তার জানা নেই। রাশেদের কর্মকাণ্ডে মার্ডার করার মতো দুঃসাহস সে করেই দেখাতে পারে। রুমুর যখন চোখ লেগে এলো তখনই কড়াঘাতের শব্দে তার ঘুম ভেঙে গেল। উজ্জ্বল উঠে গিয়ে দরজা খুলল। এত রাতে নার্গিসকে দেখে বলে, আম্মা এত রাতে উঠলেন কেন? রাশেদের চিৎকার শুনছিস? হারাম জাদাটা তোর চাচার ক্ষতি করে দিবে। সেই সাহস করবে না। যে ছেলে তার আপন বোনের সাথে এতটা করতে পারে, সেই ছেলে নিজের বাপকেও খুন করতে পারে। ঘুমান আম্মা, ওদিকে কান না দিলেই ভালো হবে। নার্গিস চলে গেলেন। উজ্জ্বল দরজা বন্ধ করে ফিরে এলো রুমুর কাছে। রুমু, একটা প্রশ্ন করবো, উত্তর দিবি? কি প্রশ্ন? আমাকে ডিভোর্স দিবি? ঝিরিঝির বৃষ্টি থেকে আকাশের হাঁক। ঠান্ডায় কাঁপতে থাকা রুমু হঠাৎ থমকে গেল। শ্বাস প্রশ্বাসের আন্দোলন ব্যাপক বাড়ল। রুমু জেবের সাজে ঠোঁট ভেজালো। উজ্জ্বলের বুক হাত বাড়িয়ে বলল, এসব কি বলছেন? একটা প্রশ্ন করলাম, অস্থির হচ্ছিস কেন? এটা কেমন প্রশ্ন? প্রশ্নের ধরন কেমন তা আমি জানি না, তোকে জিজ্ঞেস করেছি, উত্তর দে। রুমুর চোখ ভিজে উঠল। আমি আপনাকে ডিভোর্স দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি বিয়ে করেছি আপনাকে ছাড়তে নয়। ছাড়বো কেন? কারণটা তো অন্তত দরকার। ছাড়ার মতো কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। অনেকেই বলল তুই আমাকে ছেড়ে যাবি। এই যে তুই নিখোঁজ, যখন ফিরবি তখন নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফিরবি। তাদের আপনি কি বলেন? বলেছি আমার রুমু আমাকে ছাড়বে না, এবার ঘুমা। উজ্জ্বল বৃদ্ধা আঙুলের সাহায্যে রুমুর চোখ মুছে দিল। অনেকটা সময় পর ঘুমিয়ে পড়ল দুজনে। যখন ভোর হলো তখন সৈয়দ বাড়ির সকালের ঘুম ভাঙল হট্টগোল চিৎকার চেঁচামেচিতে। অনেকটা সময় পর ঘুমিয়ে পড়ল দুজনে। যখন ভোর হলো তখন সৈয়দ বাড়ির সকলের ঘুম ভাঙল হট্টগোল চিৎকার চেঁচামেচিতে। উজ্জ্বলদের লোহার গেটে দেদারসে পদাঘাত করেছে রাশেদ, সে সাথে অকথ্য ভাষায় গালাগালি। তখনও বৃষ্টি কমেনি, ঝিরিঝিরি বৃষ্টি চলমান। সৈয়দ শামসুল রেগে গেলেন, ছাতা হাতে বেরিয়ে এসে বলেন, রাশেদ, এটা ভদ্রলোকের বাড়ি, কোনো জন্তু জানোয়ারের না। সাত সকালে এসব তামাশা কেন শুরু করেছিস? তামাশা আমি করছি না, করছিস তোরা। রুমুকে আসতে বল রুমুকে। চাচার সাথে তুই তো কারি, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেল না? উজ্জ্বল ঘুম ঘুম চোখে সবটাই শুনল। রক্ত তখনও তার টোক বুগিয়ে ফুটছে।
উজ্জ্বল সিদ্ধান্ত নিয়েছে রুমুকে যখন পাওয়া গেল তখন আর কোনো রাগ জেদ নয়। রাশেদের সাথে যত কথা কাটাকাটি হবে ততই জল ঘোলা হবে। সব মিলিয়ে উজ্জ্বল যখন তার রাগকে নিয়ন্ত্রণে রেখেছিল তখনই রাশেদের তুই টুকারি তার রাগ বাড়ালো। বড় বড় পা ফেলে উঠানে গিয়ে চিৎকার করে বলে, রাশেদ, ঝামেলা চাই না, চলে যা। রুমু আমার স্ত্রী, আমার স্ত্রী কোথায় যাবে কোথায় থাকবে সেসব সিদ্ধান্ত একমাত্র আমি নেব। রুমু এখানে আসবে না। উজ্জ্বল, আমি তোকে সাবধান করলাম, খুন করে ফেলবো। চেষ্টা করতে পারিস? সাহস থাকলে গেট খোল। ওকে, এবার তাহলে লড়াই হয়ে যাক। উজ্জ্বল যখনই গেটের কবজায় হাত রাখলো তখনই সৈয়দ ইসমাইল বাইরে থেকে চেঁচিয়ে বলেন, খবরদার উজ্জ্বল, এই ভুল করিস না। রাশেদের কথায় গেট খোলার কোনো দরকার নেই। তোরা সবাই ঘরে যা, এদিকটা আমি দেখছি। উজ্জ্বল কথা বাড়ায় না, সে চায় না ঝামেলা বাড়ুক। এতদিনের ধকলে সে বড্ড ক্লান্ত। রুমু দরজায় দাঁড়িয়ে দেখছিল সবটা। সে কেমন অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে। অবচেতন মন বারবার ইঙ্গিত দিচ্ছে তুই যদি বিয়েটা না করতি ঝামেলা এত দূর আসতো না। বৃষ্টি থেমে গেছে, পরিবেশটা এখন শীতল শান্ত। রুমু উজ্জ্বলের পানে তাকিয়ে বলে, উজ্জ্বল, আপনি শুকিয়ে গেছেন, চোখটা ডেবে গেছে। আমার দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা। শরীরের কি হাল হয়েছে? আমি বেঁচে আছি, এটাই তো অনেক। তোর ভাই মা পাষাণ। জানি। মারলো কেন? আপনাকে ছাড়তে বললো, কিন্তু আমি তো রাজি হইনি। তুই আমাকে ছাড়লে তাদের লাভ কি? কাবিনের টাকাটা। উজ্জ্বল চমকে গেল। এতক্ষণ সে রুমুর কাটা ছেঁড়া স্থানে গলায় যত্ন নিয়ে মলম লাগাচ্ছিল। রুমুর কথা থেমে গেল তার হাত। কাবিনের টাকা মানে? আপনি আমাকে ছেড়ে দিলে যে কাবিনের টাকাটা দেয়া হবে, সেই টাকার জন্যই এত সব। তোর ভাইয়ের এত বুদ্ধি? বোন নিয়ে ব্যবসায় নেমেছে নাকি? আমার কোনো ভাই নেই। আচ্ছা, আমরা কি একই মায়ের পেটের ভাই বোন? রুমুর গলা ধরে এলো। উজ্জ্বল পুনরায় তার কাজ চালিয়ে গেল। কত জায়গায় মলম লাগাবো, সারা শরীরে ক্ষতবিক্ষত। জানেন, আমি যেদিন পালিয়ে আসলাম সেদিন আমায় পালাতে কে সাহায্য করেছে? কে আর? চাচা যান? না, রাশেদ ভাই। উজ্জ্বল দ্বিতীয়বার চমকালো। রাশেদ রুমুকে পালাতে সাহায্য করেছে, এত বড় আশ্চর্যের ব্যাপার। রাশেদ তোকে পালাতে সাহায্য করলে হিমেলের সাথে বিয়ে কেন ঠিক করলো? হলুদের আয়োজন শেষে মাঝরাতে আমি যখন কাঁদছিলাম তখন ভরসার হাত বাড়ায় রাশেদ ভাই। আমাকে বলো পালিয়ে যেতে, তবে কিছু শর্ত আছে। কেন ঠিক করলো? আমি পালিয়ে আপনার কাছে যাব। সকালে যখন জানা যাবে আমি নিখোঁজ, তার একদিন পর থানায় মামলা করা হবে আপনার নামে। আরে বাহ! সেদিন আমার উদ্দেশ্য ছিল কিভাবে এই নরক থেকে মুক্তি পাবো, তাই রাশেদ ভাইয়ের কথার সাথে সামিল হই আমি। তবে আমার উদ্দেশ্য ছিল শুধু একবার বের হই, আর পিছু ফিরে আসবো না, আর আপনাকে বিয়ে করে তবেই নিশ্চিন্ত হব আমি। যখন গেটটা ছেড়ে বেরিয়ে যাই আর দৌড়তে থাকি তখনই আব্বা ফোন করলেন। আব্বা নাকি দেখেছেন রাশেদ ভাই আমায় বের হতে সাহায্য করেছেন, তবে এর পেছনে কি উদ্দেশ্য আছে আব্বা জানতে চাইলেন। আমি জানালাম সত্যটা, আর আমার সিদ্ধান্তটাও জানালাম। আব্বা শুধু একটা কথাই বললেন, উজ্জ্বলকে ঠকালে তুই নিজের কাছেই ঠকে যাবি। বিয়ের পরও রাশেদের সাথে তোর যোগাযোগ ছিল? হ্যাঁ ছিল। বিয়ের বেশ কয়েকদিন পর যোগাযোগ হয়। আমি জানিয়েছিলাম আমাদের বিয়ের কথা। রাশেদ ভাই ভীষণ রেগে যায়। যখন আমার কাছে কাবিনের টাকার কথা জানতে চায় আমি সত্যটা বলি, এটাও বলি আমি উজ্জ্বলকে ছাড়বো না, যত যাই হয়ে যাক না কেন। রাশেদ ভাই রেগে গেলেন, আমাকে বললেন উর্মি আপার সংসারে ঝামেলা করবেন, আরো কত কি হুমকি দিলেন। বিশ্বাস করেন আমি না ভয় পেয়ে যাই। আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? আমি সাহস নিয়ে বলতে পারিনি। রাশেদ ভাই বলল যদি আপনাকে ডিভোর্স দিয়ে আর টাকা আদায় করতে পারি তবেই আমাদের উভয়ের জন্য লাভ হবে। তো ডিভোর্স দিলি না কেন? রুমু হেসে ফেলল। আমি তো আপনাকে ডিভোর্স দিতে বিয়ে করিনি, বলেছি না। আমি আপনাকে সৎ নিয়তে বিয়ে করতে পালিয়েছি। ডিভোর্স দিব করেও যখন আমি রাশেদ ভাইকে ঘোরালাম, শেষ পর্যন্ত জানিয়ে দিলাম আমি ডিভোর্স দিব না, তখনই পাষাণের মতো কাজটা করলো। তোর কি মনে হয় না এসবের জন্য তুইও দায়ী? শুরুতে আমাকে জানালে এমনটা হতো না। আমি চেয়েছি রাশেদ ভাইকে দমিয়ে রাখতে, আপনাদের উভয় পক্ষের রেষারেষি আর ভালো লাগে না আমার। বাড়িতে নিয়ে তোকে কি করলো? ডিভোর্স দেওয়ার জন্য জোরাজোরি করছিল, কিছুতেই রাজি হয়নি। মেরে বেঁধে ফেলে এসেছিল চিলেকোঠার ঘরে। এতটা সাহস করার কারণ আব্বা বাড়ি ছিলেন না, তাই। এরপর থেকে একা একা আধা চালাকি করবি না,
তারপর বলেন, আমাকে ছাড়া এতগুলো দিন কেমন ছিল আপনার? দেখে বুঝতে পারছিস না কেমন ছিলাম? পাগল হয়ে যাচ্ছিলাম। উজ্জ্বল রুমুকে যত্ন নিয়ে মলম লাগিয়ে দিচ্ছিল। সারা শরীরে রক্ত জমাট বাঁধা, ছোপ ছোপ দাগ, তার মাঝে কাটা ছেঁড়া। আমি তোকে কতটা যত্নে রাখি, আর পাষাণরা এক নিমিষেই। উজ্জ্বল কথা শেষ করার আগে রুমু তার গায়ে থাকা ঢিলে ঢালা টি শার্টটা টেনে খুলে ফেলল। উজ্জ্বল হতবাক, হতবম্ব। রুমু, তুই ঠিক আছিস? না, কাছে আসুন। হোয়াট দ্য? নিজের শরীরের অবস্থা দেখেছিস? এই অবস্থায় এসব কোনো প্রয়োজন নেই। এক্ষুনি প্রয়োজন। উজ্জ্বল ধমক দেওয়ার আগে রুমু ঘুরে বসে। তৎক্ষণাৎ তার চোখে যায় রুমুর পিঠে লম্বালম্বি একটা কাটা দাগ। কাটা জায়গাটার ক্ষত স্থান লাল হয়ে আছে। পিঠে ভীষণ ব্যথা, এই ক্ষতটা বেশি জ্বালাচ্ছে। এটা কি করে হলো? জানি না। উজ্জ্বলের বুক কেঁপে ওঠে। রুমুর ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগাতে রুমু বলে, জামা খুললাম বলে কি ভেবেছেন? ইয়ে মানে কিছু না। বি পজিটিভ, ওকে? নো। রুমু ঘুরে বসে। উজ্জ্বলের গায়ে হাত রেখে নিগুড় দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টি উজ্জ্বলকে দুর্বল করতে বাধ্য। উজ্জ্বল ঢোক গেলে নিজেকে এতটা কন্ট্রোললেস হলে চলবে না। সে যখন নিজের মনের সহিত যুদ্ধ করেছিল, তখনই রুমু তার ধৈর্যটার বাঁধ ভেঙে দিল। মেয়েটা মিশিয়ে দিল তৃষ্ণা পীড়িত দুটো ঠোঁট। উপস্থিত যত ঝুট ঝামেলা, দুটি সত্তা ভুলে গেল এক নিমেষে। উজ্জ্বল যতটা আঁকড়ে ধরতে চাইল, রুমু তার থেকেও বেশি আঁকড়ে ধরল। কয়েক মিনিটে রুমু হাঁপিয়ে উঠল। উজ্জ্বল, কিছু না। পুনরায় রুমু উজ্জ্বলের ঠোঁটে ঠোঁট মেশালো। উজ্জ্বলের ঘাড়ে হাত রেখে নিজের অবস্থান পাকাপোক্ত করলো। উজ্জ্বল খেই হারিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতেই চাপা আতর না দিয়ে গঙ্গানি দিল। তৎক্ষণাৎ সতর্ক হলো সে। রুমুকে ছাড়তে চাইলেও রুমু তাকে ছাড়ল না।